আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়ন অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমস্যার সমাধান ক্লাস 2 নিয়ে এসেছি। আজকের ক্লাসে একটা প্রশ্ন দেখো ভাইয়া তোমাদের লিখে রাখছে, কপারের সর্বশেষ ও সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। দেখো, কোয়ান্টাম সংখ্যা থেকে অনেক ধরনের প্রশ্নই আমাদের পরীক্ষাতে এসে থাকে, তবে এই একটা প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই প্রশ্নটায় একদম ভালো রকমের ভুল করে থাকো। তাহলে এই প্রশ্নটা আজকে আমরা একটু খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখব, যেন পরবর্তীতে এই ধরনের প্রশ্নতে কোনোভাবেই ভুল করে না ফেলি। সো আসো আমরা প্রশ্নটা আনসার করার চেষ্টা করি। প্রথমেই আমাদের প্রশ্নে বলা হয়েছে কপারের সর্বশেষ এবং সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হবে। এখন ভাইয়া তোমাদের বলছিলাম এই ধরনের প্রশ্ন আনসার করার ক্ষেত্রে প্রথমেই যে পরমাণু দেওয়া থাকবে তার ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো আমরা। তাহলে এখানে আমাদের কপার পরমাণু দেওয়া আছে, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলি। দেখেন কপারের, এখন কপার পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? আমরা সকলেই জানি কপারের পারমাণবিক সংখ্যা 29 এবং স্বাভাবিক অবস্থায় পরমাণুতে যতগুলা প্রোটন থাকে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। এখন 3d এবং 4s এর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন যাবে? ভাইয়া মনে করে দেখো, ভাইয়া তোমাদের এর আগের ক্লাসে আহ্বান নীতি পড়ানোর সময় এই প্রশ্ন নিয়ে তোমাদের খুব ভালো মতো ধারণা দিয়েছিলাম। 3d এবং 4s এর মধ্যে যার শক্তির মান কম তাই সেটা আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং যার শক্তির মান বেশি সেখানে পরবর্তীতে ইলেকট্রন প্রবেশ করবে। 3d এবং 4s এর মধ্যে 4s এর শক্তির মান হলো 4 এবং 3dর শক্তির মান হলো 5। সেক্ষেত্রে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং 3dতে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এবং সাধারণ নিয়মে 4s এ 2টা ইলেকট্রন প্রবেশ করার কথা এবং 3dতে 9টা ইলেকট্রন প্রবেশ করার কথা, এরকম হওয়ার কথা। তবে এরকম কি হবে? না। আমরা জানি অরবিটাল অর্ধপূর্ণ কিংবা পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীলতা অর্জন করে। এর জন্য 3dতে 10টা ইলেকট্রন যাবে এবং তা অরবিটাল পূর্ণ করবে এবং অধিক স্থিতিশীলতা অর্জন করবে এবং 4s এ 1টা ইলেকট্রন থাকবে। এখান থেকে দেখেন আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে কপারের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় অবস্থিত। সর্বশেষ মানে সর্বশেষ যে শক্তি স্তর সেখানেই তো সর্বশেষ ইলেকট্রনটা সর্ববহিস্থ ইলেকট্রনটা থাকবে। কিন্তু এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কপারের যে সর্ববহিস্থ সর্বশেষ ইলেকট্রন শেষ ইলেকট্রনটা কোথায় অবস্থিত তা ভালোভাবে বুঝতে পারতেছি না। তবে এতটুকু তো বুঝতে পারতেছি যে সর্বশেষ ইলেকট্রন কপারের সর্বশেষ ইলেকট্রন, নট সর্ববহিস্থ। সর্ববহিস্থ ইলেকট্রন তো দেখে বোঝা যাইতেছে 4s এ অবস্থিত, তবে সর্বশেষ ইলেকট্রন 4s এ না 3dতে, এর মধ্যে তো আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে 4s এ আগে ইলেকট্রন যায় 3dতে পরে ইলেকট্রন যায়। এর মানে সর্বশেষ ইলেকট্রনটা যেখানেই থাকুক 3dতে আছে, এইটুকু বুঝতে পারতেছি। তবে ডি উপশক্তি স্তরের তো 5টা উপস্তর আছে, সেটা আমরা আগের ক্লাসে দেখছি। এখন এখান থেকে যেহেতু আমরা ঠিকমতো সর্বশেষ ইলেকট্রনটা আইডেন্টিফাই করতে পারতেছি না, তাহলে আমাদের কি করতে হবে? বক্স পদ্ধতিতে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে প্রথমে আগে আমরা সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য আনসারটা করে ফেলি। সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য এই খেয়াল করো, সর্ববহিস্থ ইলেকট্রন মানে যে ইলেকট্রনটা সবচেয়ে বাইরে অবস্থান করতেছে। সর্ববহিস্থ ইলেকট্রন কোথায় অবস্থান করতেছে? 4s উপশক্তি স্তরে অবস্থান করতেছে। দেখেন খেয়াল করেন, 4s উপশক্তি স্তরে অবস্থান করতেছে এবং এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করব, n, l, m এবং s। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখেন যেহেতু 4s এ অবস্থান করতেছে, n এর মান হবে 4 এবং s এর জন্য l এর মান কত হয়? 0 হবে এবং l এর মান 0 হইলে m এর মান 0 ব্যতীত
অন্য কোনো কিছু হওয়া সম্ভব না এবং এম এর মান হবে 0। যেহেতু 4s এ একটা ইলেকট্রন আছে এবং আমরা আগের ক্লাসে বলেছি যে একটা ইলেকট্রন থাকলে তাকে আমরা ধরবো +½ সেক্ষেত্রে এস এর মান হবে +½ এই এতটুকু বুঝতে পারছি সবাই? আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো যে কপারের সর্বশেষ মানে সর্ববহিস্থ ইলেকট্রন 4s উপশক্তি স্তরে অবস্থান করতেছে এবং এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, যা আমরা আগের ক্লাসেই নির্ণয় করা শিখেছি। এখন আসি আসল সর্বশেষ ইলেকট্রন। দেখেন কপার, আমরা একটু আবার ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলি। দেখেন আর্গন, এখানে এরকমভাবে আর্গন দ্বারা প্রকাশ করছি। এখানে আমাদের প্রথম 18টা ইলেকট্রন চলে গেছে এবং এরপরেই 3D-তে আছে 10টা ইলেকট্রন এবং 4s-এ একটা ইলেকট্রন অবস্থিত। এখন বক্স পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব। এখানে আর্গন থাকবে এবং ডি এর জন্য বলছিলাম ডি উপশক্তি স্তরের জন্য উপস্তর সংখ্যা কত হবে? ডি উপশক্তি স্তরের জন্য উপস্তর হবে 5টি। এবং এস এর জন্য যথারীতি একটি উপস্তর রয়েছে। এখন এই পর্যন্ত তো আমাদের 18টা ইলেকট্রন চলে গেছে এবং 19 নাম্বার ইলেকট্রনটা দেখেন 4s-এ আছে। ঠিক আছে, ওইভাবে তাহলে আমরা হুন্ডের নীতি অনুসারে ডি উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করি। এখানে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এই দেখেন আমাদের সর্বশেষ ইলেকট্রনটা আমরা পেয়ে গেছি। এ পর্যন্ত তো আমাদের এখানে 19তম ইলেকট্রন ছিল এবং ঠিক একইভাবে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের ফলে আমরা বের করতে পারছি যে সর্বশেষ ইলেকট্রনটা হলো ডি এর, দেখেন সর্বশেষ, এটা হলো সর্বশেষ ইলেকট্রন। এই খেয়াল করো এদিকে, আমাদের প্রশ্নে বলছে কপারের সর্বশেষ এবং সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে। আমরা সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য খুব সহজেই 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারছি। এখন সর্বশেষ ইলেকট্রন কোনটা সেটাই আমাদের কনসার্নের বিষয় ছিল। এখন আমরা হুন্ডের নীতি অনুসারে বক্স পদ্ধতি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সর্বশেষ ইলেকট্রন আমরা পেয়েছি এবং এই সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করব। দেখেন এন, এল, এম এবং এস এর মান বের করব। একইভাবে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা 3D উপশক্তি স্তরে অবস্থান করতেছে, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে? 3D উপশক্তি স্তরে অবস্থান করতেছে, তাহলে এন এর মান হবে 3 এবং ডি উপশক্তি স্তরে থাকার জন্য এল এর মান হবে, ডি উপশক্তি স্তরে থাকার জন্য এল এর মান হবে 2। আমি আবার লিখে দিচ্ছি, যদিও আগের ক্লাসে তোমাদের এই মানগুলা লিখে দিয়েছিলাম। দেখো এস, পি, ডি, এফ। এস এর জন্য এল এর মান হবে 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 এবং এফ এর জন্য 3। যেহেতু 3D উপশক্তি স্তরে অবস্থান করতেছে সর্বশেষ ইলেকট্রন, তাহলে এন এর মান হবে 3 এবং এল এর মান হবে 2 এবং এল এর মান 2 হইলে এম এর মান কি হওয়া সম্ভব? বলছিলাম এম এর মান হবে 0 সহ +L থেকে -L পর্যন্ত। দেখেন এখানে যদি 0 সহ +2 থেকে -2 পর্যন্ত আমরা মানগুলা নেই, আমরা কতগুলা মান পাই? -2, -1, 0, 1, 2। দেখেন এল এর মান 2 হইলে এম এর মান এই 5টার যে কোনোটা হওয়া সম্ভব, এই 5টার যে কোনোটা হওয়া সম্ভব। তাহলে কোনটা হবে? ঠিক আগে বলছিলাম এর জন্য ডি এর যে 5টা উপস্তর আছে, ডি উপশক্তি স্তরের যে 5টা উপস্তর আছে এবং সেই উপস্তরের জন্য আলাদা আলাদা আমরা 5টা মান প্রথম থেকে আমরা ওই ঠিক একইভাবে সংখ্যা রেখার সেই নিয়ম অনুসারে বসাবো। বাম দিক থেকে নেগেটিভ, আস্তে আস্তে আমরা পজিটিভের দিকে আগাবো। -1, -2, 0, +1, +2। এই যদিও এই মানগুলা বসানোর ক্ষেত্রে অনেক মানে ভিন্ন ভিন্ন মতবাদ আছে কিংবা অনেক বইতেই দেখবা অনেকভাবে বসানো হয়েছে, তবে আমরা এই নিয়মটা ফলো করব। প্রথমে নেগেটিভ থেকে যত ডানে যাব তত পজিটিভের দিকে যাব। সেক্ষেত্রে যেহেতু আমাদের সর্বশেষ ইলেকট্রন একদম
সর্বডানে অবস্থিত এবং এর জন্য এম এর মান হবে +2। এবং দেখেন প্রথম ইলেকট্রন আমরা বলছিলাম যে ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে অবস্থিত এবং এর জন্য হবে এস এর মান +12। যেহেতু পরবর্তী ইলেকট্রন ওই তার বিপরীত দিকে অবস্থিত এর জন্য আমরা এস এর মান লিখব -12। সো দেখেন এটা হলো সর্বশেষ ইলেকট্রনের জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করছি এবং সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করছি। ঠিক এই প্রশ্নটা যদি আসে আমরা এভাবে আনসার করার চেষ্টা করব। এখন কথা হলো এরকম যদি কোনো প্রশ্ন আসে, যদি বলা হয় সোডিয়ামের সর্বশেষ এবং সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। এখন একটু খেয়াল করে দেখো, সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এই আগের প্রশ্ন কিন্তু ওই পর্যন্ত আমাদের আনসার করা শেষ এবং আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো। এটা খেয়াল করো, সোডিয়ামের সর্বশেষ এবং সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলছে। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 এবং 3s1 এদিকে খেয়াল করেন, সর্বশেষ মানে সর্ববহিস্থ যে ইলেকট্রন সেটা আমরা দেখেই বুঝতে পারতেছি একদম যে 3s মানে 3 নাম্বার শক্তি স্তরে অবস্থান করতেছে, 3 নাম্বার শক্তি স্তরের মানে 3s উপশক্তি স্তরে অবস্থান করতেছে। এবং ঠিক একইভাবে সর্বশেষ ইলেকট্রনটাও ওই 3s উপশক্তি স্তরেই অবস্থান করতেছে। এই ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ এবং সর্ববহিস্থ ইলেকট্রন একই, মানে ওই একই ইলেকট্রন সর্ববহিস্থ, ওই ইলেকট্রনটাই আবার সর্বশেষ ইলেকট্রন। কিন্তু কপারের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকার কারণে এই প্রশ্নটার ক্ষেত্রে অনেকেই মানে ভুল আনসার করে থাকে। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই কনফিউশনটা খুব ভালো মতো ক্লিয়ার করার নেওয়ার চেষ্টা করছি। তারপরে যদি তোমরা কেউ কোথাও না বুঝে থাকো কমেন্টে জানাবো, ভাইয়া তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।